আহ বৌদি, আজকে রান্নার গন্ধে একদম ঘর মম করছে। দাও দাও দাও, জলদি খিদে মেটাই। আজকে বন্ধুদের সাথে আবার আড্ডার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ ভাই, তোমার জন্য তো স্পেশাল মেনু বানিয়েছি। নাও ধরো। এটা কি বৌদি, রসিকতা করছো? দাদা খাচ্ছে মাছের পেটি, মায়ের পাতে ডিমের ডালনা, আর আমার পাতে শুধু কাঁচা মরিচ আর লবণ। তরকারি কই? মাছের বাটিটা এদিকে দাও তো। উহুম, হাত বাড়াবে না অর্ণব। এই টেবিলে তরকারি শুধু তাদের জন্যই বরাদ্দ যারা এ বাড়ির জন্য খাটুনি খাটে। তোমার দাদা অফিস করে, মা সংসার সামলায়, আর তুমি তুমি তো শুধু বিছানা ভাঙো আর বন্ধুদের সঙ্গে মোড়ের মাথায় দাঁত কেলিয়ে আড্ডা মারো। অলসদের জন্য এই মরিচ ভাতে অমৃত। মা, দেখো বৌদি কি বলছে, তুমি কিছু বলছো না কেন? আহা, অনন্যা, একটু আধটু তরকারি দেওয়াই যায় সকাল সকাল। তুমি একদম মাঝখানে কথা বলবে না। কি অর্ণব বাবু, গায়ে লাগছে? এত বড় ছেলে, পড়াশোনা শেষ করেছো কবে, অথচ ঘরে বসে বসে আঙুল চুষছো। লজ্জা করে না? আমি তো রাজাবাবু হয়ে থাকতে চাইনি বৌদি, কিন্তু চাকরি বাকরি আমার পোষাবে না। ওসব আমার ভাল লাগে না। ওহ, নবাবের স্বভাব। চাকরি ভালো লাগে না, অথচ বাপের অন্ন ধ্বংস করতে খুব ভালো লাগে না। মনে রেখো অর্ণব, এই সংসারে ফালতু বসে খাওয়ার দিন শেষ। কাল থেকে যদি টেবিলে মাছ মাংস খেতে চাও, তবে রোজগার করতে হবে। আর তা না পারলে প্রতিদিন এই ঝাল মরিচ দিয়েই ভাত গিলতে হবে। অনেক হয়েছে, প্রতিদিনের এই অপমান আর সহ্য করব না। তোমরাই খাও, আমি চললাম। হুম, আপনি একদম চিন্তা করবেন না। পিঠে একটু চাবুক না পড়লে এই অলস ঘোড়া সোজা দৌড়াবে না। ওকে এবার লাইনে আনতেই হবে মা। আপনি শুধু আমার ওপরে ভরসা রাখুন। এই তো দিদি, এসে গেছি একদম ঠিক টাইমে। মানে মাত্র আধ ঘন্টা তো লেট হলো, প্লিজ রাগ করো না। রাগ করবো না? আর কতদিন অর্ণব? 3 বছর ধরে আমরা প্রেম করছি, শুধু বাজারের মোড়ে লুকিয়ে দেখা করা আর ফুচকা খাওয়া, এই আমাদের জীবন। এবার তো একটা ভবিষ্যৎ দরকার। ঠিক বলেছ, এবার বিয়েটা করে নেওয়ার দরকার। আমি তোমাকে খুব ভালোবাসি তিথি। ভালোবাসলে পেট ভরে? অনেক দিন তো হলো, এবার সিরিয়াস হও। বিয়ে করলে বলো, নয়তো আমি চললাম। আরে আরে, আমিও তো বিয়ে করতে চাই। তুমি একটু চিন্তা করো না। আজকেই, ঠিক আজকেই আমি বাড়িতে গিয়ে সরাসরি বিয়ের কথা বলবো। হ্যাঁ। বৌদি, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। লুকিয়ে চুরিয়ে আর নয়, আমি আমি তিথিকে বিয়ে করব। ও তাই নাকি? তা তিথিকে যে বিয়ে করবে, তোমরা দুজন কি বাতাসে ভেসে থাকবে, নাকি রোদ্দুর খেয়ে পেট ভরাবে? তুমি তো আগে থেকেই সব জানতে বৌদি। আমরা যে একে অপরকে ভালোবাসি, সেটা তো এবাড়ির কারোর অজানা না। মাও তো জানে। তাহলে এখন নতুন করে কেন আটকে রাখছো? জানতাম বলেই তো এতদিন কিছু বলিনি অর্ণব। ভেবেছিলাম তিথির মতো একটা ভালো মেয়ের সংস্পর্শে এসে তোমার একটু আক্কেল হবে, অলসতা কাটবে। কিন্তু তুমি তো দিন দিন আরো বড় অকর্মণ্য হচ্ছ। আমি কোনো অকর্মা নই। আমি তিথিকে মন থেকে ভালোবাসি। আমি ওকে খুব সুখে রাখবো, তুমি দেখে নিও। সুখে রাখবে? হাসিও না। তুমি এসেছো আমার বোনের দায়িত্ব নিতে। তোমার মতো একটা আস্ত বেকার, যে কিনা নিজের সকালের এক থালা ভাতের জোগাড় করতে পারে না, তার হাতে আমি আমার বোনের জীবনটা ধ্বংস করতে দেব না। পরিষ্কার শুনে রাখো, আমি এই বিয়েতে একদম রাজি নই। বৌদি, তুমি শুধু শুধু আমার বেকারত্ব নিয়ে খোঁটা দিচ্ছ। ভালোবাসা থাকলে সব বাধা পার হওয়া যায়। আচ্ছা, এতই যখন ভালোবাসা, তাহলে আমার একটা শর্ত পূরণ করে দেখাও। আজ থেকে ঠিক 1 মাস তোমাকে আমি সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি কোনো ভালো চাকরি তুমি জোগাড় করতে পারো, কিংবা নিজে খাটুনি খেটে সৎ পথে টাকা রোজগার করে দেখাতে পারো, তবেই তিথির সাথে তোমার বিয়ে দেব। আর যদি 1 মাসে না হয়? যদি না পারো, তবে তিথিকে আমি অন্য কোনো যোগ্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। এখন তোমার সিদ্ধান্ত। মা, বিশ্বাস করো, বৌদি আমাকে তাচ্ছিল্য করে যে কথাগুলো বলেছে, তার জবাব দিতেই হবে। আমি ঠিক করেছি চাকরি করব না, ব্যবসা করব। তুমি জমানো টাকা থেকে আমাকে কিছু দাও, আমি একটা দোকান দেব। মা, আপনি ওকে কোনো টাকা দেবেন না। ভাই, তুমি নিজের যোগ্যতায় কিছু করো। যখন নিজের যোগ্যতায় কিছু করতে পারবে, তখন তোমার নিজেরও ভালো লাগবে। ঠিক আছে বৌদি, তোমাদের কারোর সাহায্য লাগবে না।
কী রে অর্ণব, তোকে এমন শ্মশানের মুরগির মতো লাগছে কেন? বৌদিকে আবার ঝালমরিচ খাইয়ে বিদায় করেছে? আর ঠাট্টা করিস না, এবার আমি সত্যি সত্যি কিছু করতে চাই। বৌদি আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, আমি দোকান দেব, ব্যবসা করব, সবাইকে দেখিয়ে দেব যে আমি অলস নই, কিন্তু আমার কাছে পুঁজি নেই। তুই কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? ব্যবসা করবি? দেখ অর্ণব, ব্যবসা করা মানে কিন্তু আড্ডা মারা নয়। এর মধ্যে ঝুঁকি আছে, অপমান আছে। তুই কি পারবি? তোর তো সব কিছুতেই ধৈর্য কম। আমাকে পারতেই হবে। আমি তিথিকে বিয়ে করতে চাই, আর তার জন্য আমার একটা পরিচয় দরকার। তুই শুধু আমার উপর ভরসা রাখ, আমি টাকাটা ফেরত দিয়ে দেব। আরে তুই তো আমার বন্ধু, টাকাটা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ব্যবসার পরিকল্পনাটা আগে আমাকে খোলসা করে বল। হুট করে দোকান দিয়ে আবার গলার ফাঁস বানিয়ে ফেলিস না যেন। আমি ভাবছি গার্মেন্টসের একটা ছোট্ট দোকান দেব। এখন জামা কাপড়ের খুব চাহিদা, তোকে কথা দিচ্ছি ব্যর্থ হব না। ঠিক আছে, আমার সাথে আমার বাড়িতে চল, টাকা নিয়ে আসবি। আশা করি তোর এই জেদ শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকবে না। মনে রাখিস, এই টাকাটা তোর ভবিষ্যতের সিঁড়ি, এটাকে নষ্ট করিস না। আমাকে বিজয়ী হতেই হবে। বন্ধুর থেকে ধার নিয়ে দোকান দিলাম, এখন শুধু বিক্রি করতে হবে আর লাভ করতে হবে। তারপর বড় বৌদির সামনে গিয়ে নিজের রোজগার করা টাকা ছুঁড়ে মারব। আরে দাদা, আসুন আসুন, আমার দোকানে নতুন কালেকশন এসেছে, দেখুন তো, এগুলোকে কম দামে দিচ্ছি, দেখুন। আরে নতুন দোকান মনে হচ্ছে, তা তোমার দোকানে নতুন কি কালেকশন এসে দেখাও দেখি। এই যে দাদা, একদম নতুন, আর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। এই দূর, এগুলো তো সব শিখিলে মাল, এইগুলো পরে গিয়ে রাস্তায় বের হবে সময় নষ্ট। একদম ঠিক বলেছিস, এর চেয়ে ফুটপাতে হাজার গুণ ভালো জিনিস পাওয়া যায়। চল ভাই, অন্য জায়গায় দেখি। না 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 না, এভাবে হবে না। গার্মেন্টসের ব্যবসা আমার জন্য না। দোকানটা বিক্রি করে মুদির দোকান দেব। কি লাগবে দাদা? কিচ্ছু লাগবে না, আমি তো দেখতে এলাম কে দোকান দিয়েছে, আমি এখন চলি। আপনার কি লাগবে দাদা? আর লাগবে তো অনেক কিছু, কিন্তু আমাকে বাকি দিতে হবে, এখন টাকা দিতে পারবো না। না দাদা, আমার নতুন দোকান, বাকি দিতে পারবো না, আপনি আসুন। না, এই ব্যবসাও আমাকে দিয়ে হবে না, আমাকে অন্য কিছু করতে হবে। এই সবজি নেবেন, সবজি, টাটকা টাটকা সবজি, একদম কম দামে বাড়ির সামনেই পেয়ে যাবেন সবজি। একে তুই এখানে ভ্যান নিয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল, আমি ব্যবসা শুরু করেছি, তাই তো গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করছি। অর্ণব, তোমাকে দিয়ে হবে না। যে কিনা ভ্যানে করে সবজি ফেরি করে বেড়াচ্ছে, তার সাথে আমি আমার মেয়ের কখনই বিয়ে দেব না। আঙ্কেল, আমি চেষ্টা করছি, আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি আঙ্কেল। দেখো, আমার মেয়েকে আমি ভালো চাকরিজীবীর সাথে বিয়ে দেব। অনেক যোগ্য পাত্র আমার মেয়েকে বিয়ে করবার জন্য লাইন দিয়ে আছে। তুমি আমার মেয়েকে ভুলে যাও। কি হলো? আজ কি বাজারটা পুরো বিক্রি হয়ে গেল, নাকি সবজির পচা গন্ধে রাস্তার কুকুরও পাশে ঘেঁষছে না? বৌদি, আমার কপালটাই খারাপ। গার্মেন্টস দিলাম, চললো না। মুদির দোকান দিলাম, তাও চললো না। শেষমেশ ভ্যানে সবজি নিয়ে বের হলাম, তাও কেউ কিনলো না। আমার কি কোনো দোষ? আমি তো আপ্রাণ চেষ্টা করছি। দোষটা তোমার কপালের নয়, তুমি যা করছো তা সির্ফ দায় সারা কাজের অভিনয়। ভেতরে কোনো নিষ্ঠা নেই, নেই কোনো লক্ষ্যে স্থিরতা। তুমি তিথির যোগ্য কোনোদিন ছিলেই না অর্ণব, কোনোদিন হতেও পারবে না। আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তুমি কেন শুধু শুধু আমাকে ছোট করতে চাও? আমি তোকে ভালোবাসি। ভালোবাসা মানে তো শুধু দাবি নয় অর্ণব, ভালোবাসা মানে দায়িত্ব নিতে শেখা। তুমি গত 1 মাসে নিজের ব্যক্তিত্বের যে চেহারা দিয়েছো, তাতে কোনো দায়িত্বশীল বাবা কি তোমাকে নিজের মেয়ের হাত দেবে? আমি নিজের ভুল বুঝতে পারছি বৌদি, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি সব ঠিক করে ফেলবো। সুযোগের আর জায়গা নেই। এই 1 মাস তোমার যোগ্যতার প্রমাণ দেখার জন্য যথেষ্ট ছিল। তুমি শুধু অলসতা আর ব্যর্থতার গল্পই বুনেছো। বৌদি, তুমি কি তবে সত্যি আমাকে তিথির কাছ থেকে আলাদা করে দিতে চাও? ও ছাড়া আমি বাঁচবো না। বাস্তবতা হলো তুমি ব্যর্থ। আজই আমি আমার বাবাকে ফোন করছি, তিথির জন্য উপযুক্ত পাত্র খুঁজতে বলবো। তোমাকে আর বিয়ে করতে হবে না, বরং তোমার নিজের জীবনটা কিভাবে চালানো যায় সেটার ব্যবস্থা করো। কিন্তু আমার সব পরিশ্রমের দাম কি কিছুই নেই? আমি তো দিন রাত এক করে চেষ্টা করেছি।
চেষ্টা আর সফল হওয়ার মধ্যে তফাৎ থাকে, যা তুমি আজও বুঝলে না। তোমার এই পরাজয় তোমার নয়, এই পরাজয় তোমার নিজের অযোগ্যতার। তাহলে কি সব শেষ? অর্ণব, অর্ণব শুনছো? মামা বলেছে কালকে এই পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। আমি আর নিজেকে আটকাতে পারছি না। বাড়ি থেকে সবাই আমাকে চেপে ফেলেছে। কি বলছো তুমি? এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে? আমি 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 এখন কি করব? আমি জানি না অর্ণব, ওরা বলছে আমার ওদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তুমি যদি কিছু একটা করতে না পারো তবে সব শেষ হয়ে যাবে অর্ণব, সব। রাহুল, রাহুল, আমার জীবন শেষ। তিথির বাড়িতে আজই ছেলে দেখতে আসছে। বৌদি আর তিথির বাবা মিলে আমাকে পুরোপুরি সাইডলাইন করে দিচ্ছে। আমি এখন কি করব? দেখ বন্ধু, শান্ত হ। কান্নাকাটি করে কিছুই হবে না। তোর বৌদি আর তিথির বাবা দুজনেই জেদ ধরে বসে আছে। আমরা যদি এখন হাত গুটিয়ে বসে থাকি, তিথিকে অন্য কারোর সাথে বিয়ে করতে হবেই। আমি কোনোভাবেই এ বিয়ে হতে দেব না, কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই। শোন, সবসময় আবেগ দিয়ে সব হয় না। এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে ওই পাত্রপক্ষ নিজেরাই পালিয়ে যায়। আমাদেরকে এই বিয়েটা যেভাবেই হোক ভাঙতেই হবে। যা করতে হয় করব, কিন্তু এমন কি করা যায়? আমি কি ওদের বাড়িতে গিয়ে ঝামেলা করব? না না না, ঝামেলা করলে তিথি তোর থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদেরকে বরং বুদ্ধি খাটাতে হবে। শোন, আমরা গোপনে ওই পাত্রপক্ষকে তিথিদের বাড়ি যাওয়ার থেকে আটকে দেব। কিন্তু কিভাবে? পাত্রপক্ষ কি আমাদের কথা শুনবে? আরে গাধা, আমরা তো ওদের সামনেই যাব না। গোপনে এমন কিছু করব যাতে ওরা তিথিদের বাড়িতে পৌঁছতেই না পারে। তাহলে কেউ বুঝতেও পারবে না যে বিয়েটাকে ভাঙলো। আরে বাহ, তুই তো খুব চালাক। আমার মাথায় তো এসব আসেনি। কিন্তু কিভাবে কি করা যায়? তাহলে শোন, দারুণ আইডিয়া। আর একটু গভীর কর অর্ণব, কাজটা যেন নিখুঁত হয়। আমার হাত কাঁপছে রাহুল, যদি কেউ দেখে ফেলে। আরে ভীরু কোথাকার, প্রেম করতে এসেছিস, ভয় পেলে চলে? দেখলি তো, জাদুকরি কাজ। পাত্রপক্ষ ফিরে যাচ্ছে। আজ তিথির বাড়িতে চুলা জ্বলবে না। অসাধারণ রাহুল, তুই জেনিয়াস। মনে হচ্ছে অর্ধেক যুদ্ধ জিতে গেছি। এখন বৌদিও বুঝবে আমার কপালটাও হঠাৎ করে বদলে গেছে। এখন চল, আমায় কালকের জন্য নতুন প্ল্যান করতে হবে। চল চল। ওই যে দেখ, এবার পায়ে হেঁটে আসছে। আজ তো আর গাড়ি আটকে থাকবে না, আজকে ওদেরকেই আটকে থাকতে হবে। সর্বনাশ, একদম সিনেমাটিক শট। দেখ, ভদ্রলোকের স্যুটটা পুরোই মাটি হয়ে গেল। ওই দেখ, মিষ্টির রস আর কাদা মিলে কি অবস্থা। এবার ওরা তিথির বাড়িতে গিয়ে কি মুখ দেখাবে বল? ছি ছি ছি, এমন নোংরা অবস্থায় কেউ কি মেয়ের বাড়িতে যায়? হ্যাঁ, দেখবি দেখবি ওরা গ্রামে ঢোকার আগেই এখান থেকে ভেগে যাবে। আমার আর কোনো চিন্তা নেই। তিথির বাবা আর বড় বৌদি যতই পাত্র খুঁজুক, আমাদের বুদ্ধির সামনে টিকতে পারবে না। আবেগের দাম চুকানোর এটাই সেরা রাস্তা। চল, ওরা উঠে দাঁড়ানোর আগেই আমরা এখান থেকে সরে পড়ি, না হলে ধরা পড়লে সব বুদ্ধি চলে যাবে। চল চল চল। আর হ্যাঁ, আজকে রাতে এসে আবার রাস্তাটা ঠিক করে দিতে হবে। না না, এই উত্তরটা আরো গুছিয়ে বলতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি কেবল একজন বেকার নই, আমি একজন সম্ভাবনাময় কর্মী। হ্যাঁ, গত 1 মাসের অভিজ্ঞতাগুলোকে এবার প্রফেশনাল ভাষায় রূপ দিতে হবে। বৌদি ঠিকই বলেছিল, শুধু জেদ নিয়ে পেট ভরে না। আজকে যদি আমি নিজেকে তৈরি করতে না পারি, তবে কালকের ইন্টারভিউ বোর্ডে আমি অযোগ্যই রয়ে যাব। না, আমি হারতে পারি না। তিথির জন্য নয়, অন্তত নিজের পরিচয়ের জন্য আমাকে পারতেই হবে। আজকে রাতটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রাত। কালকে ভোরে নতুন অর্ণব হয়ে অফিসে ঢুকবো। মিস্টার অর্ণব, আপনার রেজাল্ট ভালো, কিন্তু সিভি অনুযায়ী গত কয়েক বছর আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এই গ্যাপটির কারণ কি? স্যার,
আমি দীর্ঘদিন ধরে আমার কর্মদক্ষতা যাচাই করছিলাম। আমি এমন কোনো পজিশন খুঁজছিলাম যেখানে আমার মেধা এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়া বেশ কঠিন। আপনি কি মনে করেন আমাদের এই কাজের জন্য আপনি কিছুটা অদক্ষ? স্যার, আমি মনে করি দক্ষতা শুধু অভিজ্ঞতায় আসে না, বরং মানসিকতাতেও থাকে। আমি গত 1 মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে মার্কেটের অবস্থা বুঝেছি এবং নিজের ব্যর্থতাগুলো থেকে দ্রুত শিখতে শিখেছি। ভালো কথা। ধরুন আমাদের কোম্পানির একটা প্রজেক্ট মাঝপথে আপনি কোনো বড় সমস্যার সম্মুখীন হলেন, তখন আপনার প্রথম পদক্ষেপ কি হবে? স্যার, সমস্যাকে আমি এড়িয়ে যাব না। আমি সমস্যাটির উৎস খুঁজে বের করব এবং আমার টিমের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর সমাধানের দিকে নজর দেব। আমার কাছে লক্ষ্য অর্জনই মুখ্য। যদি আমাদের কাজের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে, তবে কি আপনি চাপ সহ্য করতে পারবেন? স্যার, আমি কোনো অলস জীবন চাই না। কর্পোরেট চ্যালেঞ্জ নেওয়া আমার নতুন জীবনের অংশ। আপনারা চাইলে আমাকে এখনই কোনো স্টেট অ্যাসাইনমেন্ট দিতে পারেন। বেশ আত্মবিশ্বাসী। আপনি কি কোনো সেলস বা মার্কেটিংয়ের অভিজ্ঞতা রাখেন? আমি সরাসরি ফিল্ডে কাজ করেছি, মানুষের সাথে কথা বলেছি। ক্রেতার মন জয় করবার জন্য কি প্রয়োজন সেটা আমি হাতে কলমে বুঝেছি। এটাই আমার বড় অভিজ্ঞতা। এনার আইডিয়াগুলো বেশ স্পষ্ট, লজিক্যাল। ঠিক বলেছেন মিস্টার অর্ণব। আপনার জেদ এবং শেখার আগ্রহ দেখে আমরা মুগ্ধ। আপনাকে এই পজিশনের জন্য নির্বাচন করা হলো। অনেক ধন্যবাদ স্যার। আমি কথা দিচ্ছি এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করব এবং কোম্পানির লক্ষ্য পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। আপনি এখন আসুন, আপনাকে আমাদের অফিস থেকে কল দিয়ে জয়েনিং ডেট জানিয়ে দেওয়া হবে। রাহুল বন্ধুটা আসলেই পাগলা। আমার ইন্টারভিউয়ের রেজাল্টের খবর জানার জন্য এত ছটফট করছে। যাক, আগে ওকে সুখবরটা দিই। আরে বন্ধু, এতবার কল? শোন, তোর ভাই আজকে ইতিহাস করে ফেলেছে রে। ইন্টারভিউ দারুণ হয়েছে, চাকরিটা আমার নিশ্চিত। এখন আর কোনো বাধা থাকবে না। তিথিকে আমি রাজরানী করে তুলব রে। বল বল, কি মিষ্টি খাবি বল। অর্ণব, চুপ কর, আগে আমার কথাটা শোন। বুঝেছি, শুধু মিষ্টিতে হবে না, চিন্তা করিস না। যা চাস সব ট্রিট আমার তরফ থেকে। আরে আগে আমাকে বলতে দে। তুই এত সিরিয়াস কেন? কিছু কি হয়েছে? থাম বলছি। কাল তিথির সঙ্গে দেখা হয়েছিল। সে স্পষ্ট বলেছে যে অনেক তো দেখলাম, কিন্তু অর্ণব অলস, ও কিচ্ছু করতে পারবে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি আমার বাবার পছন্দের পাত্রকেই বিয়ে করব। কি? তুই কি বলছিস এগুলো? কিন্তু কিন্তু এখন তো আমার চাকরি হয়ে গেছে। আমি আমি এক্ষুনি তিথির বাবার কাছে যাব, ওকে বলবো সব ঠিক হয়ে গেছে। তুই কিচ্ছু বুঝতে পারছিস না। আমি আজ সকালেই তিথির বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, দেখলাম বাড়িটা সাজানো হচ্ছে। শুনলাম নাকি আজকেই ওর বিয়ে। আমি সেজন্যই তোকে পাগলের মতো কত ফোন করছিলাম। ভাই, তুই যেখানে আছিস সেখান থেকে চটপট চলে আয়। যদি কিছু করতে চাস, এটাই তোর শেষ সুযোগ। বিয়ে আজকে? সময় নেই অর্ণব, তুই চলে আয় দ্রুত। আসছি রাহুল, আমি আসছি। আমার ভালোবাসা এভাবে ঝরে পড়তে দেব না। থামুন আপনারা, এ বিয়ে হতে পারে না। আমি তিথিকে ভালোবাসি, ও শুধু আমারই থাকবে। ওরে পাগল, তুমি তো একটা অকর্মা ঢেকি। তিথি কেন তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি বড় কোম্পানিতে চাকরি করি, আমার স্ট্যাটাস আছে। তিথি আমার মতো প্রতিষ্ঠিত পাত্রকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তুমি বরং এখান থেকে চলে যাও, বুঝলে? লজ্জা করে না তোমার? গত 1 মাসে তুমি কি করেছিলে? ভ্যানে সবজি বিক্রি, আজকে আমার মেয়ে যখন ভালো ছেলের সাথে বিয়ে করছে তখন তুমি এসেছো তামাশা করতে। এই কে আছিস দত্তকে? অর্ণব, নাটক আর কত করবে? এতদিন তো তোমাকে সময় দিয়েছিলাম, তুমি কিছুই প্রমাণ করতে পারোনি। এখন আর কিছু প্রমাণ করার নেই তোমার কাছে। দেখছো তো তিথির পরিবারের সবাই তোমার ব্যাপারে কি ভাবে। ওরা আমার মতো দায়িত্ববান মানুষকে বেছে নিয়েছে, তোমার মতো বেকার কি নয়। চলে যাও এখান থেকে। আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের পথে কাটা হয়ে দাঁড়িও না। সুযোগ পাওয়ার পরেও তুমি সেটা কাজে লাগাতে পারোনি। যাও। তোমার ভেতরে যদি প্রতিভা আর তিথিকে পাওয়ার জেদ থাকতো না, তাহলে তুমি এতদিনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারতে। একদম ঠিক বলেছো বৌদি, ওর অযোগ্যতার কোনো সীমা নেই। আজকে আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হয়েছে। আমি জানতাম যোগ্য হয়েই তোমাদের কাছে আসব, কিন্তু
কিন্তু তিথি যখন মনে প্রাণে আমাকে আর চাই না, তখন আর কি করা? আমি আমি চলে যাচ্ছি। দাঁড়াও অর্ণব, আমার কথা এখনো শেষ হয়নি। আবার কি বলার বাকি আছে বৌদি? না অর্ণব, আজ আমি এখানে বিয়ে করতে আসিনি। আমি অনন্যা বৌদির বন্ধু, আর উনি আমাকে অনুরোধ করেছিলেন এই নাটকটা করার জন্য। আমি বর নই, আমি শুধু একটা অভিনয়ের অংশ ছিলাম। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে এই মণ্ডপ সাজানো হয়েছে তোমার বিয়ের জন্য। তুমি আসল বর, বুঝলে? অর্ণব, এটা ছিল একটা তোমাকে পরিবর্তন করার প্ল্যান। আমি জানতাম সরাসরি বললে তুমি কোনোদিন নিজের আলস্য ছাড়বে না, তাই এই নাটকটা সাজাতে হয়েছে। আমি তোমার বন্ধুকে ফোন করে বিয়ের খবর দিয়ে তোমাকে এখানে আসতে বলেছি। তোমার ভেতরে পরিবর্তন আনার জন্যই তো এত সব প্ল্যান করা। তুমি যে গত কিছুদিন না ঘুমিয়ে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়েছো, সেটা আমারই চোখে দেখা। তুমি আজ নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছো, মানে তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো। আমার যে কি খুশি লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ বড় বৌদি। আর ধন্যবাদ দিতে হবে না, এখন তাড়াতাড়ি যাও, গিয়ে রেডি হয়ে এসো, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এক্ষুনি যাচ্ছি।